আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ অবহেলিত। আমরা যে বেতন পাচ্ছি সেই বেতনে আমাদের 6 সদস্য বিশিষ্ট একটি পরিবার চলতে পারে না। আমরা একেবারেই ন্যূনতম মানের জীবনযাপন করি। আপুমনি বলল যে তারা যে ন্যূনতম বেতন পায় তাতে 6 সদস্য বিশিষ্ট পরিবারের চলতে কষ্ট হয়। আমার কথা হলো যে যারা বেকার আছে তারা তাহলে তাদের পরিবার কিভাবে চালাচ্ছে? যারা হলো দিনমজুর, তারা দিনমজুরগিরি খায়, করে খায়, তো তাহলে তারা কিভাবে সংসার চালাচ্ছে? যে আপা চাকরি করে একটা মাস গেলে তার একটা নিশ্চয়তা আছে যে সে বেতন পাবে, তারা বেতন পাবে, নিশ্চয়তা আছে। কিন্তু এদের নিশ্চয়তা কোথায়? যারা বেকার, এখানে যে লাখ লাখ ছাত্রছাত্রী যে এখানে এখনো বেকার বাংলাদেশে, অথচ এনারা পড়ে আছে কি এনাদের বেতন বাড়াইতে হবে, আবার কি গ্রেড বাড়াইতে হবে। আরে বাপ, যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকেন। কারণ এখানে বাংলাদেশটা দরিদ্র দেশ, এখানে হাজার হাজার স্টুডেন্ট এখনো বেকার, তারা কর্মবিহীন জীবনযাপন করছে, তারা কোনো কর্ম পাচ্ছে না। তাদের ব্যবস্থা হতে দেন, আপনারা তারপরেও চাকরি করেন, এটাতেই সন্তুষ্ট থাকা উচিত বলে আমি মনে করি। অনেক সময় বাবা মার ফোন ধরা হয় না, আমাদের ভাত নেই, আমরা ভাত খেতে পারি না, আমরা বউকে একটা কাপড় কিনে দিতে পারি না, আমাদের এই লজ্জা, আমরা মুখ দেখাইতে পারি না প্রতিবেশীদের কাছে। কিন্তু আমরা 12,500 টাকা পাই না, আমরা বাড়ি ভাড়া দিতে পারি না, আমাদের সংসার চলে না। মাত্র 10 দিন 12 দিন পরে আমাদের ধার করে চলতে হয়। আমরা মাস্টার্স পাস করে আমরা ডাব বেচবো, বাদাম বেচবো, ভাই হচ্ছে লজ্জা, আর বলতে পারতাছি না ভাই। আমি যতদূর জানি প্রাইমারির একটা চাকরি পাওয়ার জন্য ছাত্রছাত্রীরা নালায়েত। প্রাইমারির চাকরি যতই বেতন হোক তারপরেও তারা বলে যে একটা প্রাইমারির চাকরি সরকারি, আর এরা বলে বাপমাক ভাত দিবার পায় না, একটা সরকারি চাকরি করি, ভাবা যায়। অথচ এই বেচারার ঢাকায় ফ্ল্যাট, তার গাড়ি একটা আলিশান, আবার গ্রামেও নাকি তার হচ্ছে অনেক বড় বাড়ি। আবার এ বলে যে আমরা ভাত খাইতে পারি না, বাবা মাকে ভাত দিতে পারি না, বউকে একটা শাড়ি দিতে পারি না। তাহলে তোমার ফ্ল্যাট হলো কিভাবে? তুমি এত আলিশান জীবনযাপন করো তাহলে কিভাবে? তুমি তাহলে 2 নাম্বারই কিছু করো। তাহলে দেখেন, আপনার মতন হাজার হাজার মাস্টার্স পাস বাংলাদেশে আছে বেকার, তারাই প্রাইমারি চাকরিটা পর্যন্ত পাচ্ছে না। আর আপনি বলছেন চাকরি করিয়ে ডাব বিক্রি করবেন। এগুলো সব শয়তানি আল্লাহ না, বলেন আপনারা। গানের গান গাইতো, রঙে ঠঙে গাইতো, আনন্দ পাইতাম। বাবা গান পল্লী গান আনন্দের তুফান, দাড়ি গান পল্লী গান আনন্দের তুফান, গাইয়া সারি গান নাও দৌড়াইতাম আমরা, গাইয়া সারি গান নাও দৌড়াইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম তারা, আগে কি সুন্দর দিন কাটাইতো তারা, আগে কি সুন্দর দিন কাটাইতো। অবশ্যই আগে সুন্দর দিন কাটাইতো, কারণ আগে তো হচ্ছে খিচুড়ি রান্না শেখার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে বিদেশে যাইতো খিচুড়ি রান্না শিক্ষার জন্য প্রাইমারি। তারপর খিচুড়ি রান্না করে খাওয়াইতো, তারপর বিস্কিট খাওয়াইতো, তারপরে আর কি বলে ঝাড় দেওয়া শিখাইতো, তারপরে বিছানা কিভাবে করতে হবে, বাড়িতে কিভাবে বিছানা করতে হবে, এটাই আগে প্রাইমারিতে শিখাইতো। তো অবশ্যই আগে খুবই সুন্দর দিন কাটতো। এখন তো দিন একটু ভালো যাচ্ছে না, খারাপ যাচ্ছে। বাড়িতে বাবা মা শিখায় না যে তোমার বিছানাটা তোমাকেই করতে হবে, তোমার বিছানাটা তোমাকেই শিখাতে হবে। এটা তো বাবা মা আগে শিখাইতো না বাড়িতে বাচ্চাদের। আর ওই বয়সে শিখাবেই বা কেন? ওটা প্রাইমারিতে শিখাইতো। তো এখন তো দিন খারাপ যাবেই, কি কর।
মেয়ে বিয়ে দিতে চাচ্ছে না, কারণ এই শিক্ষকদের যে বেতন, এই বেতন দিয়ে মেয়ের বাবারা মনে করে যে এই বেতন দিয়ে তাদের মেয়েদেরকে ভরণ পোষণ ঠিক মতো দিতে পারবে না। তাই আজ আমার বয়স প্রায় 50 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত বিয়ে করতে পারি নাই। শুধু মেয়ের বাবারা বলে এই প্রাইমারি টিচারদের কাছে কিভাবে আমি মেয়ে দেবো, কারণ তাদের যে বেতন দিচ্ছে প্রাইমারি, কারণ আমাদের এই শিক্ষক এখানে ঘুষের টাকা নাই। সবাই মেয়ের বাবারা চাচ্ছে যে একজন পাত্র সে ঘুষের টাকা আছে কিনা এবং ভালো বেতনের চাকরি করে কিনা। বস আমি আছি, আমি আপনাকে বিয়ে করব, আপনি আসেন। আপনি বলেন যে আপনি নিজের ইনকামের টাকায় একটা মেয়ের ভরণ পোষণ দেবেন না, আপনি একটা মেয়েকে টানবেন না, তাই আপনি বিয়ে করেন নাই। আর একটা প্রাইমারি স্কুলের টিচারকে মানুষ মেয়ে দেওয়ার জন্য নালায়েক হয়ে থাকে, নালায়েত। আর আপনি বলছেন যে প্রাইমারি স্কুলের টিচারকে বা মেয়ের বাবা মা মেয়ে দিতে চায় না, এটা একটা ভুল কথা বললেন আপনি, বুঝছেন? আমি আপনাকে বিয়ে করবেন? হ্যাঁ, আপনি এটা বলতে চাচ্ছেন না যে আপনি আপনার ইনকামের টাকায় আপনি একটা মেয়েকে টানবেন না, আপনি বউ পুষবেন না, সেটা না বলে বলছেন প্রাইমারি টিচারকে দিতে চায় না। এটা লজ্জার বিষয়। আমি আমার বাচ্চা তখন ছোট, একদিন একটা ফার্মের মুরগি কিনেছিলাম বাচ্চাকে খাওয়ানোর জন্য, আজ থেকে 20 বছর আগে। সেই ফার্মের মুরগির গন্ধ নাকে বয়ে আমার আজও বেড়ায়। তাই আমি কিন্তু একটা প্রাইমারি স্কুলের টিচার হয়ে একটা দেশি মুরগি কিনে খেতে আমি আজও পারিনি। এই লজ্জা আমি রাখি কোথায়? 20 বছর আগে ফার্মের মুরগি উনি কিনে খাইছে, সের গন্ধ এখনো নাকে লেগে আছে। ওনার বাচ্চাকে উনি একটা দেশি মুরগি কিনে খাওয়াইতে পারে নাই। ওরে মোরাল্লা, একটা পুষি তো খাইতে পারতেন দেশি মুরগি। হ্যাঁ, সরকারি চাকরি করে এই নিবেলে দেশি মুরগি কিনে খাইতে পারে নাই 20 বছর আগে। তো 20 বছর আগে বেতন কম ছিল, এটা সত্য কথা, কিন্তু এখন তো বেতন বাড়ছে অনেক, এখন তো অনেক বেতন বাড়ছে। এখন আবার দেশি মুরগি কেন খাইতে পারেন না 20 বছর পরে? এই লজ্জা আমি রাখি কোথায়? বললো বাবা ইলিশ মাছ খাবো, একটা পাঙ্কাশ মাছ এনে দিয়েছি আমার ছেলেকে, বলছি বাবা খাও তুমি এটা ইলিশ মাছ। আমার ওয়াইফ আমাকে বললো এতদিন ধরে ঘরে বসে রয়েছে, একদিন আমাকে ঘুরতে নিয়ে যাও। আমি কত ছলনা করলাম আমার ওয়াইফের সাথে, কিন্তু আমার ওয়াইফকে আমি কিভাবে বলবো যে আমার পকেটে একটা টাকা নেই? তখন সে আমার মানি ব্যাগ দিল, গিয়ে দেখলো আমার পকেটে মাত্র 80 টাকা আছে। আমার বউ অজরে কেঁদে দিল, বললো আমার আর ঘুরতে যাওয়ার দরকার নাই। এই দুঃখ আমি কোথায় রাখি? ইলিশ মাছ খাইতে পারে নাই, পাঙ্কাশ মাছ খাইছে। ওরে বাবা, মাসে তো একটা দিন ইলিশ মাছ খাওয়া যাইতো, যেদিন বেতন তুলছেন ওই দিন তো খাওয়া যাইতো। আর ধরলাম 1 কেজি ইলিশের দাম 1200 টাকা, আবার 1 পোয়া নিতে পারতেন তো, কাটিয়ে 1 পোয়া নিয়ে বাচ্চাটাকে খাওয়াইতেন। বাপরে বাপ, ইলিশ মাছের জন্য এত অভিনয় করতে হবে? আর বেড়াইতে যাইতে কয় টাকা লাগে? আর 200 টাকা হলে তো রংপুর চিড়িয়াখানায় যাওয়া যায়, 200 টাকাও লাগে না। 20-40 টাকা ভাড়া, আর বেড়াইতে তো টাকা লাগে না। তার জন্যে বেড়াবার যাওয়ার জন্য কি 1000 টাকা লাগবে? কি জ্বালা, লজ্জা আমি রাখি কোথায়? মানুষ সুবিধা পাওয়ার জন্য এত কিছু করতে পারে, আল্লাহ। আর বাকি বেকারদের কি হবে? দেশে তো হাজার হাজার লাখ লাখ তরুণ তরুণী বেকার, এদের একটু ব্যবস্থা করতে দেন। আমরা ভালোবাসি তোমাকে। বলি কি, গানটা একটু ভুল হয়েছে। এখানে উপদেষ্টা মণ্ডলী তো একজন নাই, উপদেষ্টা মণ্ডলী হলো বহু বছর, অনেকগুলা। তো এখানে হয়তো যে আমরা ভালোবাসি তোমাদের, তো এখানে গানে আপু বলছে আমরা ভালোবাসি তোমাকে। তো একজন তো নয়, এখানে বহু বছর আছে। কি অভিনয়, সুবিধা পাওয়া যায় না, আল্লাহ। আমার চাকরি করেন, এটাই করি খাও, আবার এত সুবিধা লাগবে কেন? হ্যাঁ, আর দেশের আর জনগণের কি অবস্থা হইবে? সব যদি তোমাদেরই দেয়, বাকি বেকারদের কি হবে? আমি তো বলি আরও যে চাকরির মেয়াদ কম করে বেতন কমায় বাকি বেকারদের সুযোগ দেওয়া হোক, বাকি যেগুলো লাখ লাখ ছেলে মেয়ে এখনো বেকার আছে এদেরকে সুবিধা দেওয়া হোক, এটা আমার মত। আমি সেখানে অসহায় পীড়িত শিক্ষক, অসহায় বঞ্চিত শিক্ষক, যারা রক্ষক আছেন রক্ষক হয়েন না। আমরা কিন্তু আমাদের যে 4 লক্ষ শিক্ষক আছে ঢাকা শহরে আসলে আপনাদের কে রক্ষা করবে?
এখানে আপু বলল যে রক্ষক সেজে ভক্ষক হইেন না, মানে রক্ষক হয়ে ভক্ষক সেজে সাজবেন না। তা আমার বিষয়টা হচ্ছে যে এখানে রক্ষককে আর ভক্ষককে, এটা তো আমি বুঝলাম না। সরকার আপনাদের যেটা সুবিধা দেওয়ার সেটা তো দিচ্ছে, সে সুবিধার থেকে কি আপনাদের বঞ্চিত করছে? করেনি তো। আপনাদের সরকারি যেটা সুবিধা সেটা তো আপনারা পাচ্ছেন, পুরোটাই পাচ্ছেন চাকরির আদিকাল থেকে। এখানে আপনাদের বঞ্চিত করলো কোত্থেকে? কি থেকে বঞ্চিত করলো? আপনাদের যেগুলো দিচ্ছে সেগুলোকে কেটে রাখছে তারা, যে আপনাদের সুবিধা থেকে তারা বঞ্চিত করছে? রক্ষক কে হলো আর ভক্ষক কে হলো? আর 4 লক্ষ শিক্ষক গিয়ে কি করবেন? যা পাইছেন, চাকরি করতেছেন, এটাই সুক্রিয়া করেন। কারণ বাংলাদেশ একটা দরিদ্র দেশ, এখানে যে আপনাদের চাকরি দিচ্ছে না এটাই অনেক, সুবিধা দিচ্ছে এটাই অনেক। এরকম লাখ লাখ বেকার বাংলাদেশে পড়ে আছে এখনো, মাস্টার্স পাস, বিএ পাস, অনেক MBA পাস। তো আপনারা তো চাকরি করতেছেন, এখানে কে রক্ষক আর কে ভক্ষক? কেউ রক্ষক না আর কেউ ভক্ষকও না। সরকারি নিয়মে চাকরি পাইছেন, চাকরি করবেন। এখানে আবার সুবিধা কিসের? যেগুলো সুবিধা পাচ্ছেন ওগুলোই নেন, ওই সুবিধা থেকে তো আপনাদের বঞ্চিত করেনি নাকি? আবার অতিরিক্ত সুবিধা আশা করবেন?